একটা ডার্বি হেরেছি, পরবর্তী ডার্বিগুলোতে দেখে নেব, এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আনোয়ার আলী। আলাদিন আজহারে এলেন, দেখলেন, জয় করলেন, বলা ভালো এলেন, দেখলেন, হ্যাট্রিক করলেন। স্যাফ কাপে কোন গ্রুপে ভারত? ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলে কি সুনীল ছেত্রী এবং ওসিআই প্লেয়াররা? এই সমস্ত কিছু নেই আমার আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। মেম্বারশিপ নিতে পারেন, অফার চলছে, তো মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মেম্বারশিপ নিলে কি হবে, আপনি লাইভে আসতে পারবেন আমার সঙ্গে, লাইভ চ্যাটে আপনি স্পেশাল ট্রিটমেন্ট পাবেন, এছাড়া স্পেশাল ভিডিও থাকবে আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। শুরুতেই যেটা বলবো যে ভারতীয় দল ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ৩রা অক্টোবর, ঠিক হয়ে গিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে। তো কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে পুজোর আগে নিঃসন্দেহে একটা বড় উৎসব হতে চলেছে। ব্রাজিলের সঙ্গে খেলবে ভারতীয় দল মেন ইন ব্লু, এবং এই ম্যাচটাকে সংগঠকরা দারুণ একটা মানে করে রাখার বা স্মৃতিতে যাতে থাকে, ভারতীয়দের বটেই, ব্রাজিলের স্মৃতিতেও যাতে এই ম্যাচটা তরতাজা থাকে, দীর্ঘদিন যাতে থাকে, সেরকম করে আয়োজন করার চেষ্টা করছে। কারণ যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে মেসের পরে এই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ারও একটা সুযোগ থাকবে উদ্যোক্তাদের কাছে। এবং এই ম্যাচটা কিন্তু নেইমারের কাছে শেষ ম্যাচ হতে পারে। ভাবুন একবার, নেইমার তার ক্যারিয়ার শেষ করছেন ব্রাজিলের জার্সিতে। নেইমার হচ্ছেন গোটা বিশ্বের যে গ্রেটেস্ট অফ অল টাইম, GOAT, গোট যাকে বলছে, সেই তাদের মধ্যে অন্যতম একজন। সেই কিনা তার ক্যারিয়ার শেষ করবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তার শেষ ম্যাচ খেলে, কলকাতায় তার জীবনের শেষ ম্যাচ খেলে ব্রাজিলের জার্সিতে। তো নেইমার থাকতে পারে। তাই সেই কারণে এই ম্যাচে যাতে প্রাক্তন ভারত অধিনায়ক, ভারতীয় স্টার ফুটবলার সুনীল ছেত্রীকে যাতে খেলানো যায়, তার একটা তোড়জোড় শুরু হয়েছে। দেখুন, সুনীল ছেত্রী এই কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু অবসর নিয়েছিলেন, এবং তারপরে তাকে আবারও মানালো মার্কেস ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যদিও বিরাট কিছু করতে পারেননি, বা ভারতীয় ফুটবলও বিরাট এগিয়ে গিয়েছিল সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরিয়ে আসার পরে, এমনটা নয়। কিন্তু তারপর আর সুনীল ছেত্রী অবসর নেননি। খালেদ জামিল এবং সুনীল ছেত্রী, তিনি বলেছেন খালেদ জামিলকে যে তাকে বাদ দিয়ে টিম করতে, যাতে নিউ প্লেয়াররা সুযোগ পায়, নতুন প্লেয়াররা যাতে সুযোগ পায়। যেহেতু সুনীল ছেত্রী আগেই অবসর নিয়ে নিয়েছিলেন, তাই আর তিনি এই বিষয়ে কোনো বক্তব্য কোথাও রাখেননি। তো এইখানেই একটা ফাঁক রয়ে গিয়েছে। সুনীল ছেত্রী, আপনারা জানেন যে বেঙ্গালুরু এফসির সঙ্গে 2027 সাল পর্যন্ত তার চুক্তি হয়ে রয়েছে। ফলত ক্লাব ফুটবলে তিনি খেলবেন, এবং ক্লাব ফুটবলে গত সিজনেও সে অনেক গোল করেছে এই বেঙ্গালুরু এফসির হয়ে। বেঙ্গালুরু এফসি এবারও ভালো টিম করছে। তো সেই বেঙ্গালুরু এফসিতে যদি সুনীল ছেত্রী খেলতে পারেন, তাহলে ভারতীয় দলের নয় কেন? এবং ভারতীয় দলে এমন কোনো মার্কাটারি স্ট্রাইকার চলে আসেনি এই কয়েক মাসে যেখানে সুনীল ছেত্রীর জায়গা হবে না। তাই সুনীল ছেত্রীকেও একটা সুযোগ দেওয়া হতে পারে, তাকে দলে রাখার চেষ্টা চলছে, এবং তাকেও যাতে একটা ট্রিবিউট দেওয়া যায় কোনোভাবে, সেই চেষ্টাও কিন্তু চলছে। ব্রাজিলের মতন একটা টিমের বিরুদ্ধে খেলেছেন তিনি, এটাও যাতে তিনিও কখনো বলতে পারেন, সেটা একটা স্মৃতি করে রাখার ইচ্ছে। এবার আপনারা আগের ম্যাচেই দেখেছেন PV বিষ্ণু, তিনিও চান ব্রাজিলের বিরুদ্ধে খেলতে। তিনি বলেছিলেন ম্যাচে পরে পরে হ্যাট্রিক করেছিলেন তিনি CISF এর বিরুদ্ধে, তখন তিনি বলেছিলেন যে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে চান তিনি, অর্থাৎ ভারতীয় দল যাতে তাকে ডাকে সেই চেষ্টা তিনিও করছেন। আমার তো মনে হয় ভারতীয় দলে অটোমেটিক চয়েস হওয়া উচিত বিষ্ণুর। জানি না খালেদ জামিলের নজরে কেন পড়ছেন না তিনি। তো সুনীল ছেত্রীকে খেলানোর তোড়জোড় হচ্ছে, কেন বিষ্ণুর মতন প্রতিভাবাদের নেগলেক্ট করা হবে, সেটা আমার কাছে রহস্য। এক, দুই হচ্ছে OCI ফুটবলারদেরকে খেলানোরও একটা চেষ্টা চলছে বলে কোনো সূত্র মারফত জানানো হচ্ছে। যদিও স্পোর্টস ভিসা বলে যেটার কথা বলা হয়েছিল, সেটা AIFF বা ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া বা ভারত চাইলেও এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সবুজ সিগন্যাল আসেনি। এটাই ঠিক কথা। OCI ফুটবলারদের যে স্পোর্টস ভিসা দেওয়া হবে, যেটা অন্যান্য দেশও চালু রয়েছে, বিভিন্ন দেশে, ভারতে এটা এখনো পর্যন্ত চালু হয়নি। চালু করার একটা চেষ্টা বা তোড়জোড় চলছে, এবং অনেকে বলছে, কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যে এইটা দিয়েই নাকি ব্রাজিল ম্যাচে যাতে বেশিরভাগ OCI প্লেয়ারদেরকে খেলানো যায়, তাই তাদের হাতে স্পোর্টস ভিসা তুলে দেওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়ার একটা সম্ভাবনা যে মানে তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে এই ব্রাজিলের বিরুদ্ধে টিমটা যাতে একেবারে গোহারান না হারে, সম্মানজনক জায়গায় যাতে থাকে, লড়াই যাতে করতে পারে, সেই কারণেই বহু OCI প্লেয়ার যারা রয়েছে তাদেরকে
নিয়ে এসে টিম করার একটা ভাবনা চিন্তা চলছে, তবে এটা ওই ভাবনা চিন্তার জায়গাতেই এখনো বাস্তবায়নের পথে অনেক যোজন হাঁটতে হবে, কারণ ভারত সরকার এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। এটা কিন্তু একেবারে সত্যি কথা, কোনো ফেক নিউজে মোটিভেট হবেন না প্লিজ। তো এবার আসা যাক পরবর্তী খবর। দেখুন, জামশেদপুর এফসি তারা তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে সিনিয়র টিমের। তো যে কারণে ভারতীয় ফুটবলে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে, খুবই স্বাভাবিক ব্যাপার। জামশেদপুর এফসি তারা আইএসএল খেলবে বলে টিমও করছিল, বহু প্লেয়ারকে তারা সাইন করিয়েছে, বাংলা থেকেই দেবজিৎ মজুমদার কিংবা প্রভাত লাকড়া সাইন করেছে। এই ডুরান্ড কাপের পর তারা কি করবে, কোথায় যাবে? তো কিংবা মোহাম্মদ শানানের মতন এরকম বহু প্লেয়ারই রয়েছে যারা হয়তো অন্যান্য ক্লাব পেয়ে যেতে পারে, কিন্তু তারা এই জামশেদপুর এফসিতে জয়েনই করেছিল যে তার একটা ব্র্যান্ড ভ্যালু, তার যে একটা স্থিতাবস্থা, এই সমস্ত কিছু দেখে, কারণ টাটা গোষ্ঠী এটাই তাদের কাছে মূল প্রায়োরিটি ছিল। তারা বলছেনও তাই, তারা আবেদন করেছেন যাতে জামশেদপুর এফসি কর্তারা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। সোশ্যাল মিডিয়াতে তারা ইতিমধ্যেই সেই ভিডিও আপনাদের দেখিয়েছি আমি, যে তারা আবেদন করছেন তাদের কর্তাদের কাছে, অর্থাৎ জামশেদপুর এফসি কর্মকর্তাদের কাছে, যাতে তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসেন, পুনর্বিবেচনা করেন। কেন সরে গেল জানেন জামশেদপুর এফসি? দেখুন, গতবারও জামশেদপুর যে কোনোভাবেই আইএসএলটা খেলতে চেয়েছিল, তাহলে এইবার এমন কি ঘটনা ঘটলো? দেখুন, আপনারা জানেন যে এইবারে আইএসএল খেলতে গেলে এআইএফএফ বলে দিয়েছে যে প্রত্যেক টিমকে, 14টা টিমকেই 1,10,00,000 টাকা করে দিতে হবে, এবং প্রথম কিস্তির টাকা এই জুলাই মাসে 20 তারিখের মধ্যে দিতে হতো। লাস্ট যে জুলাই গেল, তো সেই কিস্তির টাকা 12টা টিম দিয়ে দিয়েছিল, কিন্তু এই জামশেদপুর এবং ইন্টার-কাশি দেয়নি। তো তাদেরকে আরেকটু সময় দেওয়া হয়েছিল, 31 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল 31 তারিখেই জামশেদপুর এফসি ঘোষণা করে দিল যে তারা উইথড্র করে নিচ্ছে আইএসএল থেকে নাম। তারা তো টাকা দেয়নি, উল্টে তারা উইথড্র করে নিয়েছে। এর কারণটা হচ্ছে যে এই যে জামশেদপুর 20 তারিখে টাকাটা দেয়নি, তখন এআইএফএফ নাকি তাদেরকে বলেছিল যে যত দেরি হবে পার ডে 1,00,000 টাকা করে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে যদি টাকাটা তারা না দিতে পারে। মানে ভেবে দেখুন, 55,00,000 টাকা তাদেরকে প্রথম কিস্তির টাকা দিতে হতো, প্লাস পার ডে 1,00,000 টাকা করে। অর্থাৎ যদি 20 তারিখে না দিয়ে সেটা 31 তারিখেও দিত, তাহলে সেই টাকাটা হচ্ছে 11 দিন ধরে 11,00,000 টাকা, মানে 55 প্লাস 11, 66,00,000 টাকা তাদেরকে দিতে হতো। যদিও ইন্টার-কাশি টাকাটা দিয়ে দিয়েছে, কিন্তু ওই ইন্টারেস্ট টাকা মানে 11,00,000 দিয়েছে কিনা সেটা জানা নেই, 55,00,000 টাকা দিয়ে দিয়েছে। তো এই কারণেই যখন এই ধরনের কথাবার্তা এআইএফএফ এর পক্ষ থেকে যায়, তখনই কিন্তু জামশেদপুর কর্তারা তারা বোর্ড মিটিং করে এবং তারা মনে করে যে ভারতীয় ফুটবলের জন্য এত কোটি কোটি টাকা তারা ঢেলেছে, আউটকাম কি, কি তাদের লাভ হয়েছে? তাদের একটা টিম তৈরি করতে হবে, সেখানেও প্রচুর টাকা খরচা হচ্ছে, প্লেয়ারদেরকে দিতে হচ্ছে, তারপরে আইএসএল খেলা এতগুলো মাস ধরে। তো সবকিছু দেখে তারা বুঝেছে যে তাদের লস হচ্ছে, বিরাট অঙ্কের লস হচ্ছে, এতদিন ধরে, এত বছর ধরে লস হয়ে এসছে। তাই তারা এটাকে আর চালাবে না, বরং তার থেকে আরো বেশি কিছু টাকা যদি আরো 5-6 কোটি দিয়ে তারা ইউথ ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারে সেটাই করবে। ইউথ ডেভেলপমেন্টে তারা কিন্তু বন্ধ করছে না, সেটাই তারা করবে। ফলত তারা এই কারণেই আইএসএল থেকে সরে দাঁড়ায়, কারণ এই যে টাকা পয়সা লেনদেনের ব্যাপার, এবং কল্যাণ চৌবেরা যে বিপুল অঙ্কের টাকা চেয়ে বসে আছে, সেটাই আমার মনে হয় যে এখানেই দাঁড়িয়েই কোথাও গিয়ে জামশেদপুর এফসি বেঁকে বসেছে। এখানে আরেকটু ফ্লেক্সিবল হওয়ার দরকার ছিল, যেখানে এখনো পর্যন্ত সূচি ঘোষণা হয়নি, কিছুই হয়নি, সেখানে এতগুলো টিম যখন দিয়ে দিয়েছে, জামশেদপুর বা টাটাদের উপরে তো ভরসা রাখা যায়, বিশ্বাস করা যায়, তাদের উপরে এই ভরসাটা করতে পারলো না এআইএফএফ বা কল্যাণ চৌবেরা। আমার মনে হয় এখানে কল্যাণ চৌবেদের হস্তক্ষেপ করা উচিত, জামশেদপুরকে রিকোয়েস্ট করা উচিত যে তারা যেন খেলে। জামশেদপুর এফসি কর্তাদের কাছে আমারও আবেদন থাকবে যে ভারতীয় ফুটবলকে এভাবে অন্ধকারে ঠেলে দেবেন না। রিলায়েন্স চলে গিয়েছে বা টাটারাও চলে যাচ্ছে, ফলত যে দুটো বড় ইনভেস্টার তারা যদি চলে যায়, ভারতীয় ফুটবলটা কিভাবে বাঁচবে? দেখছেন তো কি অবস্থা। একদিকে ব্রাজিল খেলতে আসছে, খুশির খবর, তেমন আবার টাটারা চলে যাচ্ছে, এটা তো চরম দুর্দশার খবর, হতাশার খবর। তো প্লেয়াররাও সেই হতাশা তাদের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে। গেল। এরপর যে খবরের দিকে আসবো, আনোয়ার আলী। গতকাল ইস্ট বেঙ্গলে প্রতিষ্ঠা দিবস ছিল এবং আনোয়ার আলীকে বেস্ট প্লেয়ার হিসেবে ঘোষণা করা হয়, প্রাইজও তুলে দেন হাবাস, আন্তোনিও লোপেজ হাবাস। তারপর আনোয়ার আলীকে বক্তব্য কিছু বলতে বলেন সিনিয়র সাংবাদিক গৌতম ভট্টাচার্য। তো
সেখানে আনোয়ার আলী বলেন যে তারা একটা ডার্বি হেরেছেন, এখনো অনেক খেলা বাকি আছে মরশুমে, দেখে নেবে, মোহনবাগানকে দেখে নেওয়া হবে। হয়তো স্বাভাবিকভাবেই আনোয়ার আলীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মোহনবাগানের ঘর ভেঙে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছিল, সেই মামলা এখনো চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলী যখন কার্যত হুঙ্কার দিচ্ছেন, সেটা হাততালি তো কুড়ায়। ইস্টবেঙ্গল সমর্থকরাও এটাতে কুর্নিশ জানাচ্ছে আনোয়ার আলীর এই বক্তব্যকে। নো ডাউট আনোয়ার আলীর এই বক্তব্য কুর্নিশ জানানোর মতনই। এবার যদি আপনাদেরকে আরো কয়েকটা ছোট ছোট খবর দিয়ে দিই। সাফ কাপের গ্রুপ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে ভারতীয় দল গ্রুপ এ তে রয়েছে। যারা তাদের কথা বলি, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান। গ্রুপ বি তে রয়েছে ইন্ডিয়া, মালদ্বীপ এবং পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে খেলা পড়ে গিয়েছে 2026-এর স্যাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ বি তে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, গতবারের চ্যাম্পিয়ন ছিল ভারত। এবং গ্রুপ এ তে রয়েছে আয়োজক দেশ বাংলাদেশ। এবার কিন্তু বাংলাদেশে হবে, আয়োজক দেশ বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা, ভুটান রয়েছে সেখানে। নেপালে শুরু হবে আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই স্যাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসর বসছে। ভারতের খেলা পড়েছে 5ই নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের 5ই নভেম্বর। আচ্ছা, এরপর 11ই নভেম্বর গ্রুপের শেষ ম্যাচ, ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। সেমিফাইনাল হবে 14ই নভেম্বর এবং ফাইনাল হবে 17ই নভেম্বর। দুটো সেমিফাইনালই হয়ে যাবে 14ই নভেম্বর। আরো বেশ কিছু অ্যাডিকশন হয়েছে কয়েকটা টিমে। কেরালা ব্লাস্টার্স ছেড়ে মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছেন মালয়ালি ফরওয়ার্ড মোহাম্মদ আফসাল। কেরালার স্থানীয় মার আথানাসিয়াস ফুটবল একাডেমি থেকে উঠে আসা 23 বছর বয়সী এই ফুটবলার কেরালা ব্লাস্টার্স থেকে লোনে ইন্টাকাশি, গোকুলাম কেরালা এবং কালিকট এফসিতেও খেলেছে। তো এখানেও এবং অনূর্ধ্ব জাতীয় দলেও খেলেছে। 2 ম্যাচ খেলে একটা গোলও রয়েছে এই মোহাম্মদ আফসালের। আচ্ছা, এর পাশাপাশি যদি বলতে হয়, শিলং লাজং এফসি ছেড়ে এফসি গোয়ায় যোগ দিয়েছেন প্রতিভাবান সেন্টার ব্যাক রুদ্র বেদমুলা। কর্ণাটকের 26 বছর বয়সী এই ডিফেন্ডার গত মৌসুমে বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড এফসি থেকে শিলং লাজং এফসিতে আইএফএল এ দুর্দান্ত খেলেন। এবার ইস্টবেঙ্গল সহ আরো কয়েকটি দলের নজরেই ছিল এই ফুটবলার। এফসি গোয়াকে শেষমেশ বেছে নিয়েছেন এই প্রতিভাবান সেন্টার ব্যাক। এদিকে আই লিগ 2-তে খেলা মুম্বাইয়ের মাইটি ইয়াং জো গোলোরিয়াস মাদার স্পোর্টিং ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর নিযুক্ত হলেন ভারতের জাতীয় দলের হয়ে 72টা আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন ফুটবলার ক্লাইম্যাক্স লরেন্সের কথা খুবই শুনেছি আমরা। মানে আমরা যখন ধরুন ওই স্কুল কলেজে পড়ি তখন তার খেলা দেখেওছি এবং তার কথা খুবই শুনতাম। প্রতিভাবান ফুটবলার ছিলেন তিনি। ভারতীয় দলে তো খেলেইছেন, শুনলেনই আপনারা। 72টা ম্যাচ খেলেছে। 47 বছর বয়সী, 2018 সালে শেষ খেলেছে। তো তিনি কিন্তু এবার মুম্বাইয়ের মাইটি ইয়ং জো গোলোরিয়াস মাদার স্পোর্টিং ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। এদিকে শোনা যাচ্ছে মোহনবাগান নাকি একজন পর্তুগিজ স্ট্রাইকারকে নিয়ে আসতে পারে, এমন একটা কথা শোনা যাচ্ছে। দেখা যাক, যে জার্মান স্ট্রাইকারের কথা শুনেছি, এবার নয় পর্তুগিজ স্ট্রাইকারের কথা শুনলাম, না আচানো পর্যন্ত বিশ্বাস নেই। আচ্ছা, আলাদিন আজহারের কথা বলেছিলাম, গতকালই নর্থ ইস্টের প্রথম ম্যাচ ছিল। আলাদিন আজহারে 3-3টে গোল করেছেন তিনি নর্থ ইস্টের হয়ে। এবং আলাদিন আজহারে তাছাড়া লাল রিঞ্জওয়ালা, রিডিম, মোয়ানো এরা গোল করেছে। 6-0 গোলে হারিয়ে দিয়েছে তারা। নিঃসন্দেহে একটা মানে কি বলবো, বড় ব্যবধানে জয়। এবং আলাদিন আজহারের এলো দেখলো আর জয় করলোর মতন অবস্থা আর কি। দুবারের চ্যাম্পিয়ন তারা, বিগত দুবারের চ্যাম্পিয়ন এই নর্থ ইস্ট। তারা গুয়াহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অসমেরই বোরোল্যান্ড এফসিকে 6-0 গোলে হারিয়ে দিয়েছে। নিঃসন্দেহে বড় ব্যবধানে জয়। এবং তার থেকেও বড় ব্যাপার, ইন্দোনেশিয়ার ক্লাব থেকে নর্থ ইস্টের ক্লাবে ফিরেই হ্যাট্রিক, নট এ ম্যাটার অফ জোক। এবং পাশাপাশি ভারতের ফুটবলার লাল রিঞ্জওয়ালা, লাল বিয়াকনিয়াও গোল করেছে, সে 2 গোল করেছে।
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।